কিন্তু দুটি প্রশ্ন জানার লোভ আমি সামলাতেই পারছি না। সেটি হচ্ছে যে এই দেশ থেকে আপনি কিভাবে বের হলেন এবং দেশে যে ৮ মাস থাকলেন, আপনি বলছেন আপনি ৬টা সিম বদল করেছেন। কেমন ছিল আপনার সেই ৮ মাসের এইটা জীবন? একটা আপনার সিনেমা হইতে পারে, সুন্দর মুভি হবে। হ্যাঁ, বিভিন্ন রকম চেহারা পরিবর্তন করতে হয়েছে এই যাতে ধরা না পড়ি, কারণ ধরা পড়লেই আপনার বর্তমান সরকার আপনাকে টেলিভিশনের সামনে নিয়ে প্যারেড করায় মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে। বিভিন্ন রকম চেহারা পরিবর্তন করতে হয়েছে এই যাতে না পড়ি, কারণ ধরা পড়লেই আপনার বর্তমান সরকার আপনাকে টেলিভিশনের সামনে নিয়ে প্যারেড করায় মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, বেঁচে আছি এইটাই আল্লাহর প্রতি মেহেরবান যে খুব কষ্টে ছিলাম দেশে, এখন দেশ থেকে বের হয়ে আসছি, তাই অ্যাটলিস্ট আপনার এই মবের ভয়টা এখন কম, সেই দিক থেকে ভালো আছি। তবে বয়স অনেক বেড়েছে, আর আপনি দেখছেন গত প্রায় 8.5 মাস দেশে ছিলাম, তখন আমাকে বিভিন্ন রকম চেহারা পরিবর্তন করতে হয়েছে এই যাতে না পড়ি, কারণ ধরা পড়লেই আপনার বর্তমান সরকার আপনাকে টেলিভিশনের সামনে নিয়ে প্যারেড করায় মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে। আমি দেশে গিয়েছিলাম বহু প্রায় 38 বছর এই আমেরিকায় থেকে, বড় শখ করে দেশে গিয়েছিলাম। ছেলেমেয়েরা পছন্দ করেন এই যাওয়ার সময়, কিন্তু গিয়ে এই ঝামেলায় পড়ে গেলাম। হ্যাঁ, আর আমার কপাল খারাপ, কারণ আমি জুন মাসে গত বছর 2024-এর জুনে নিউ ইয়র্কে আসি। হ্যাঁ, আমার গ্র্যান্ডসানের গ্র্যাজুয়েশনের কারণে আসি, আর আমার ওয়াইফের কিছু ট্রিটমেন্টও ছিল। কিন্তু আমি জুলাই মাসের শেষে আপনার 29শে জুলাই আমি দেশে চলে যাই, আর গিয়েই আটকা পড়লাম আর কি। আর তারপরে বেশ কষ্ট গেছে, বাট নাও আই এম ওকে। বয়স বেড়েছে, আর দেশের এই অবস্থা দেখে খারাপও লাগে, কারণ আমাদের তো এখন সবচেয়ে, আপনি কে কি সেইটা, কে দোষ কদ্দূর করেছে, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, কিন্তু সেই প্রশ্নের আগে যেটা বলা আমার দরকার সেটা হচ্ছে দেশটাকে বাঁচাতে হবে। দেশটা আপনার আমার সবার। এই দেশ যদি ভাগবাটুরা হয়ে যায় তাহলে কিন্তু, আর দেশ যদি একটা সন্ত্রাসী দেশ হয়ে যায়, তা আপনি যে যেখানেই থাকেন না কেন, বিশ্ববাসীর আপনার প্রতি সন্দেহ, আপনার প্রতি এক ধরনের অবিশ্বাস বাড়বে। সেই জন্য আমাদের 1 নম্বর উদ্যোগ হবে দেশটাকে বাঁচাতে হবে। বর্তমানে আমি আশা করেছিলাম, যখন প্রফেসর ইউনূস সাহেব দায়িত্ব নিলেন, গিভেন হিজ নেম ব্র্যান্ড, আশা করেছিলাম যে উনি অনেক ভালো কাজ করবেন, মানুষের প্রত্যাশা পূরণ করবেন। আর আমি ওনার লোকজনকে বলেও ছিলাম যে দেশটাকে যদি টিকে রাখতে হয় তো ইউনিটিটা খুব দরকার, দেশে ইউনিটিটা খুব দরকার। আমি এই জন্য ওনাকে সাজেশন করেছিলাম যে আপনি নেলসন ম্যান্ডেলার মতো এই ডিভাইডেড সাউথ আফ্রিকা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ডিভাইডেড, সেখানে তারা কি সুন্দরভাবে তুত কমিশন বের করলো, করে দেশটাকে টিকিয়ে রেখেছে, সম্মানের সাথে টিকিয়ে রেখেছে। তো কিন্তু তিনি সেই পথে না গিয়ে তিনি হিংসা, বিদ্বেষ, ভিন্ডিকটিভনেস আর নিজের স্বার্থগুলো নিয়েই ব্যস্ত হয়ে পড়লেন। এটা আমরা খুব শকড হয়েছি, কারণ আমি ওনার সাথে অনেকদিন ওনাকে সাহায্য করেছি, ওনাকে হেল্প করেছি। উনি আমাদের দেশের একটা গর্ব ছিলেন বলে আমরা করতাম। কিন্তু আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, ওনার যে পারফরমেন্স, এইটা বলতে হবে যে দেশটাকে তলানিতে নিয়ে যাচ্ছে। সো আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে এখন যে দেশটাকে বাঁচাতে হবে, জি। এবং সেই জন্য যে যেখানে আছেন, এটা আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, কিংবা অন্যান্য দলটল বলেন, ইট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট, দি কান্ট্রি মাস্ট বি ইউনাইটেড অ্যান্ড ইট শুড সার্ভাইভ। আর দ্বিতীয়ত যেটা আমার বড়, যে ইউনূস সাহেব যে পন্থা নিয়েছেন, এটা আমি অনেকটা হিটলারের পন্থার মতো মনে করি। কারণ হিটলার খুব সিস্টেমেটিক্যালি জুজদের, ইহুদিদের আপনার নিধন করেন। আর বাংলাদেশে এখন আপনি যাকেই জিজ্ঞেস করবেন, একটা যে সিস্টেমেটিক্যালি যারা এই আওয়ামী লীগ, যারা এই মুক্তিযুদ্ধের সপক্ষের, যারা এই আপনার 71-কে বিশ্বাস করে, এবং যারা হিন্দু, এই গ্রুপ
একটি হচ্ছে আওয়ামী লীগ 71 আর হিন্দু, তাদের সিস্টেমেটিক্যালি বিনা বিচারে হত্যা করা হচ্ছে, জেল জুলুম করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এই যে সিস্টেমেটিক আপনার হিটলারিজম শুরু হয়েছে, এইটার ব্যাপারে আমাদের সোচ্চার হবে এবং জি এইটা নট অ্যাকসেপ্টেবল, বিকজ দি কান্ট্রি বিলংস টু এভরিওয়ান। জি আর ডক্টর মোমেন। থার্ড, আমি আচ্ছা বলুন, জি আসছি থার্ড আপনার পয়েন্ট, কথাতে। হ্যাঁ। হুম। আর থার্ড যেটা আমাদের দেশের সংস্কারের নামে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, যতগুলো প্রতিষ্ঠান ছিল সব শেষ, পুলিশ শেষ, অ্যাডমিনিস্ট্রেশন শেষ। আমার এক অফিসার, সে এখন ডিস্ট্রিক্টে চলে গেছে, সে আমাকে বলল, স্যার আমরা যখন চাকরিতে জয়েন করি তখন আমরা ভালো করব, আমরা বেশ ভালো কাজ করব, সেই জন্য আমরা রিওয়ার্ডেড হব, এই আশায় আমাদের কোনো সময় চুরি চামারির কথা আমরা চিন্তা করি। বলে এখন যারা নিয়োগ পেয়েছে, বলে আমি তাদের কন্ট্রোল করতে পারি না, কারণ তারা বলে, স্যার আমি তো ইলিগালি জয়েন করেছি, কোনো প্রসেস ছাড়াই জয়েন করেছি, যদি আপনার একটা ইলেক্টেড গভর্নমেন্ট হয়, রেগুলার গভর্নমেন্ট আসে, তখন কিন্তু আমার চাকরি চলে যাবে। সুতরাং আমি কয়েকদিনের চাকরি পেয়েছি, এই কয়েকদিনে আমি যত ইনকাম টিনকাম করতে পারি তাতে আমি পরে ব্যবসা ট্যাবসা করবো। বলে যে দিস ইজ এ কালচার। এই যে সংস্কারের নামে এমন এক কালচার তৈরি হয়েছে। এবং আমি তখন দেখি যে আপনার সোভিয়েত ইউনিয়নে গ্লাসনোট সংস্কার শুরু করেন সেই গর্বাচভ সাহেব। এই সংস্কার করতে গিয়ে ইউএসএসআর কে ধ্বংস করে 19টা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তৈরি হয়ে যায়, ওই দেশটা আমার ভয় হয়, আতঙ্ক হয় যে আমাদের দেশে এই সংস্কার টংস্কার করিডোর করে আমার দেশকে ভাগবাটুরা করে ফেলেন কিনা। আর 4 নম্বর যেটা হচ্ছে, এই সরকারে যেটা জিহাদি, এই যে রেডিক্যালিজম, এই মব রাজত্ব, খুব দুঃখের সাথে বলতে হবে যে আমাদের অধ্যাপক নবুল্লুরেট ইউনুস সাহেব মনে হচ্ছে মব এর জনক। আপনি বলছেন ডক্টর ইউনুস দায়িত্ব নেয়ার পরে আপনি আশা করেছিলেন তিনি ভালো কিছু কাজ করবেন। আপনি কিসের ভিত্তিতে সে আশাটি না, করেছিলেন সেটা এবং আমি তাকে পরামর্শ দিয়েছেন? কবে সেই পরামর্শগুলো আপনি দিয়েছেন তাকে? শুনেন, আপনার যখন নতুন সরকার আসলো এবং আসার পরে দেশবাসী, শুধু আমি না, দেশবাসী সবার একটা প্রত্যাশা ছিল যে আমাদের অবস্থা বোধহয়, কারণ আমার সরকারে আমরা ভালো কাজ করেছি বিভিন্ন ডক্টর ক্ষেত্রে। মোমেন, দেশবাসী কেন, আরো অনেকেই প্রত্যাশা করতে পারে, কিন্তু আপনি তো পররাষ্ট্রমন্ত্রী, তাতে কি আপনার হলো? সম্পর্ক কূটনৈতিক অঙ্গনে এবং আপনি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী, ফলে শুনেন আপনি কেমন শুনেন করে সেই আশাটি করেছিলেন? ন কারণ হচ্ছে গিয়ে ইউনুসের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিং ছিল। আর আমরা বহু বছর, এই আওয়ামী লীগ সরকার, এই শেখ হাসিনা ইউনুসকে অনেক অনেক রকম সাপোর্ট দিয়ে বিশ্বের মধ্যে নাম আনেছেন। এই ইউনুসের প্রোগ্রামের জন্য শেখ হাসিনা 1996-এ তার সম্মেলনে আসেন, তাকে অনেক উচ্ছ্বাসনে অধিষ্ঠিত। শুধু সেই না, তারপরে এই শেখ হাসিনা আপনার একটি গ্রামীণ অ্যাম্বাসেডার্স গ্রুপ তৈরি করেন। তখন আনোয়ার করিম চৌধুরী সাহেব আমাদের পিয়ার ছিলেন, তার মাধ্যমে প্রায় 77টা দেশের ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ ক্লাব ফর গ্রামীণ তৈরি করেন। শেখ হাসিনাকে এত তুঙ্গে তুলেছেন, তার একটা বিশেষ সুনাম ছিল এবং বাংলাদেশ সরকার সবসময় তার জন্য তাকে প্রশংসা করত। কিন্তু দুঃখের বিষয়, তাই ন্যাচারালি তার গিভেন হিজ পিয়ার এবং নেম ব্র্যান্ড, দেশবাসী এবং আমিও আশা করেছিলাম যে মেবি হি উইল কাম আপ উইথ এ ডিফারেন্ট ভিউ পয়েন্ট। আমাদের দল, আমরা এক ধরনের চিন্তা করেছি, শেখ হাসিনার মূল লক্ষ্য দুটো ছিল, যে দেশের উন্নয়ন, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা অর্জন, আর দ্বিতীয়ত সাধারণ লোকের মঙ্গলকরণ। সেই জন্য তিনি এই বিভিন্ন রকম সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম করে দারিদ্র বিমোচন করেছেন। এই বাংলাদেশে শেখ হাসিনা যে অভাবনীয় সাফল্য অর্জন করছেন, এটা আপনার স্বীকার করতে হবে। আমি তো এক পেশির লোক নই, আমি একটা গবেষক, একটা অধ্যাপক। সুতরাং আমি বস্তুনিষ্ঠ ব্যক্তি বলি, শেখ হাসিনা সরকারের যে অর্জন, কোনো সরকার এত হয়নি। কিন্তু উনি আসার পরে দেশের উন্নয়নের দিকে না তাকিয়ে উনি শুরু করলেন আপনার অকামা কাজ করা শুরু করলেন। না এই কাজ করে ডক্টর দেশটা। মোমেন, শেখ হাসিনার সরকার গত 15 বছরে, ধরেন আপনি
আপনি যে কথা বলছেন যে ডক্টর ইউনূসের নেম ব্র্যান্ডিং, তাকে আন্তর্জাতিক অঙ্গনে এখানে নিয়ে যাওয়া, নিঃসন্দেহে শেখ হাসিনার সরকারের অনেক বড় একটা ভূমিকা ছিল, কৃতিত্ব ছিল সেটি 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত। নো, কিন্তু 2006 সাল পর্যন্ত ওনাকে সাহায্য করেছে আচ্ছা, শেখ হাসিনা। 2006 সালে ওইটা বিএনপি সরকার। আমার কথাটা শুনেন। আমার প্রশ্নটি হচ্ছে, যখন 111 এর সরকার আসলো, তখনই আমরা জানতে পারলাম ডক্টর ইউনূস একটা তৃতীয় পক্ষেও যারা দেশের ভিতরে অন্তর্ভুক্ত হতে চাইছে, রাজনীতি করতে চাইছে, এটা তো খুব প্রকাশ্যই, রাইট? কিন্তু তারপরে যখন 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, তারপর থেকেই তো শেখ হাসিনা সব সময়ই ডক্টর ইউনূসকে প্রতিহত করেছেন, তীব্র ভাষায় তিনি শুনেন, সমালোচনা। আমি শেষ করি আমার আসার পরে প্রশ্নটি। পরে করেন নাই, দিস ইজ নট ট্রু। ওকে, আমি আশা যখন পরে এখানে পরে করেন না, কিন্তু পরবর্তীতে করেছেন। আপনার কাছে আমার প্রশ্ন, এই যে শেখ হাসিনা এই সমালোচনাগুলো করতেন, আর আপনি আশা করছেন যে তিনি ভালো কিছু করবেন, তো আশা দুটার করেছি, মধ্যে একটু আমি ফারাক আশা হয়ে গেল করেছি। না? নো, আমি আশা করেছি যে উনি করবেন। উনি দুর্নীতি করেছেন, সেই জন্য ওনাদের কেস হয়েছে। শেখ হাসিনা ওকে তার ফলে ওনাকে জেলে ঢুকায় নাই, তেনার উপর অত্যাচার করে নাই, তার বিরুদ্ধে তার বিরুদ্ধে দুনিয়া জুড়ে বলে নাই যে উনি খারাপ লোক। হ্যাঁ, কেসের মাধ্যমে শেখ হাসিনা ওনার কেস হয়েছে, কেসে ওনার বাংলাদেশের কেসে ওনারকে না, বারবার যেই যেতে হয়েছে। যেই বাট মানুষটি এরকম দুর্নীতি করে, যেই মানুষটি এরকম দুর্নীতি করে, তার কাছ থেকে আপনি ভালো কিছু কিভাবে আশা করেছিলেন? না, মানে এই সরকার, একটা ডক্টর একটা ইউনূস। সাইডে হয়তো ওনার, যেহেতু ওনার একটা গ্রহণযোগ্যতা ইন্টারন্যাশনাল ছিল, সেই জন্য আমি আশা করেছিলাম যে কোনো বাঙালি লোক দেশের মঙ্গল চায়। কিন্তু যে দেশের তিনি মঙ্গল চান না, আমি তো সেটা বিশ্বাস করি না। হ্যাঁ, যাই হোক, সেটা আমার ধারণা ছিল, বাট আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। ওকে, কারণ আমি ওনার এইসব দেখলাম যে দেশটা শেষ করে দিচ্ছেন, এবং এই দেশটা শেষ করতে আমরা দিতে পারি না, কারণ এটা আমাদেরও দেশ। ডক্টর মোহাম্মদ, আপনি প্রশ্ন ডক্টর প্রথম মোহাম্মদ, যেগুলো, আমি বুঝতে পেরেছি। এখন আপনি একটু আমাকে বলুন, আপনি বলছিলেন যে এই সরকারকে, মানে ডক্টর ইউনূসের এই বর্তমান সরকারকে আপনি কিছু পরামর্শ দিয়েছিলেন। কি ইয়েস, কি পরামর্শ দিয়েছিলেন, না, কবে আমি দিয়েছিলেন? আমি যখন উনি আসলেন, প্রথম আমার এক বন্ধু সালেউদ্দিনের নামডাম হচ্ছিল যে চিফ অ্যাডভাইজার হবে, সে আমাকে ফোন করে বলল, দোস্ত আমি বোধহয় হতে পারি। আমি বললাম, খুব ভালো, হ্যাঁ, তোমাকে যদি নেয় তাহলে ভদ্রলোক মানুষ তুমি, তোমাদের ভালো। যাই হোক, আমি তাদের বললাম যে, তারপরে যখন ইউনূস সাহেব ঠিক হলেন, আমি ওরে বললাম যে, ইউনূস, তোমার দেশটা কিন্তু খুব কঠিন অবস্থায়, এমনি দেশের অবস্থা সবসময় কঠিন, তো তুমি এক কাজ করো, ইউনূস ভাইকে বলো যে ম্যান্ডেলার পথটা ধরতে। ম্যান্ডেলা ইউনাইটেড দি কান্ট্রি, অ্যান্ড দ্যাট উড বি হিজ বেস্ট ওয়ে আউট, দেশটাকে এরকম কঠিন অবস্থা থেকে, ডিভাইডেড দেশন এই থেকে। পরামর্শ আপনি কবে দিয়েছিলেন? আপনি কবে তখন জানতেন ওই যে চিফ অ্যাডভাইজার হচ্ছেন? অগাস্টের প্রথম, আমি তখনও ঢাকায়, অগাস্টের পর, ধরুন 7, 8, 9 এই সময় আপনাকে বললো 2.5% দিবেন, 2.5 মিলিয়ন আপনি পাইবেন কোত্থেকে? জি। হ্যাঁ, এই তারপরেও যদি আপনারটা অ্যাপ্রুভ হয়, তাহলে আর একটা ডিপোজিট দিতে হবে, বিরাট অঙ্ক আছে, সেটা নয় আপনার প্রিন্সিপাল দিল, কিন্তু প্রথমটা আপনি দিবেন। ইমিডিয়েটলি আপনি সিঙ্ক করে ফেললেন, সাপ্লায়ার কম্পিটিশন কমায় ফেললেন। আমি এর বিরুদ্ধে বলেছিলাম, তো তারা বললেন এটার বিরুদ্ধে আপনি করলে পরে তখন লোকে বলবে যে আপনি টেন্ডারবিহীন কিনে ফেলেছেন, আপনি চুরি করেছেন। আমি বললাম যে আপনি অবিশ্বাস করেন কেন? এই আমেরিকা চলে মানুষের উপর বিশ্বাস করে। আমি বিশ্বাস করলে সে বিশ্বাসের মূল্য দেয়। এই দেশে আমাদের বাঙালি ছেলেপিলেরা আসে, এসে 7-11-এ চাকরি করে, তার মালিক অন্য স্টেটে থাকে, কিন্তু ওই যে 7-11 3টার সময় গিয়ে দোকান খুলতে হয়, ভেন্ডার জিনিস দিবে, 7টার সময়ের মধ্যে সে হ্যাঁ, দোকান সেটা খুলতে হচ্ছে হবে। মানে সে আপনি এই দেশটা সে তো, তখন ফাঁকি দেয় না, এই না, বাঙালি না, ছেলে মোহন ভাই, ফাঁকি এই দেয় না। দেশটা তো ল্যান্ড অফ ল। নো, এই এই ছেলে ফাঁকি দেয় না কেন? তাকে আপনি বিশ্বাস করেছেন, রাইট। রেসপন্সিবিলিটি দিয়েছেন। আমি আমার দেশের লোকজনে আমি বিশ্বাস করি না, রেসপন্সিবিলিটি দিই না, তার জি, ফলে সে ভাবে উনি দুষ্ট উনার হবে, আমি উল্টোপাল্টা করে ফেলি। জি। আমি যদি ও তাকে না, বিশ্বাস করি, আমি শেষ করব আপনার কাছে আরো, মানে আপনি এই প্রশ্নটার উত্তর দেন নাই যে ধরেন বড় বড় প্রজেক্ট যতগুলি শেখ হাসিনার আমলে, মেগা প্রজেক্ট, এগুলির তো সঙ্গে তো রাজনীতিবিদদের কোনো সম্পর্ক ছিল না। না, এগুলি করেছে সেনাবাহিনী এবং আমলারা, রাইট? তারাই টেকনিশিয়ানরাই করেছেন, আমাদের এক্সপার্ট যারা তিনারাই করেন, তিনারাই প্রজেক্ট ডেভেলপ করেন, আর সরকার এটা অ্যাপ্রুভ করে মাত্র। রাইট, কিন্তু সরকারের মানে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে, মন্ত্রীদের বিরুদ্ধে, কিংবা দলের বিরুদ্ধে যেই ঢালাও অভিযোগ দুর্নীতি দুর্নীতি নিয়ে,
তো এগুলির সঙ্গে তো যদি দুর্নীতি হয়ে থাকে এইগুলো আপনার মেগা মিডিয়া একটু প্রজেক্টে বেশি করে বলে, কারণ আমি তো মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম। কোনো এমপি, কোনো মন্ত্রী এক পয়সা খেতে পারবে না, কারণ টাকাটা রিলিজ করে সরকারি কর্মচারীর সাথে তার যদি একটা আতাত না হয়, তাহলে হি অর শি ক্যানট ক্যানট আপনার কনভার্ট এ সিঙ্গল অ্যামাউন্ট, এক পয়সা ঘুষ খেতে পারবে না, কারণ ওরা ওই সরকারি কর্মচারীর সাথে মিলেমিশে এই কাজটা করে। নাহলে আমাকে টাকা দিত, আমাকে টাকা দেয় না কেন? কারণ ওর সাথে আমার সম্পর্ক না হইলে কোনো মতে আপনি কিন্তু দুষ পড়ে, ওই লোক পার পেয়ে যায় আর দুষ পড়ে। দেখেন আপনার বিদেশে যার ছেলেমেয়েরা পড়ে, পলিটিশিয়ানের কটা ছেলে মেয়ে পড়ে? অল্প লোক, অধিকাংশ পড়ে সরকারি কর্মচারী, ব্যাংকার ট্যাঙ্কার, হমুক টমুক। আমি মন্ত্রী থাকা অবস্থায় আমার কনসাল জেনারেল টরন্টোতে, কারণ ওই বেগমপাড়ার কাহিনী প্রায় শুনতাম। আমি তাদের বললাম, আমার এক বন্ধু টন্ধু ওদের বললাম, তোমরা একটু বেগমপাড়ার খবরটা আমাকে দাও, আসল তথ্যটা দাও। তো তারা আমাকে 28টা বোধহয় বাড়ির কথা বাঙালি ওন করেন সেই এলাকায়, তারা আমাকে দিল। এর মধ্যে আমি দেখি মাত্র 4জন হলো রাজনীতিবিদ। আগের বিএনপি এবং আওয়ামী লীগ মিলে 4জন রাজনীতিবিদ, আর ব্যবসায়ী বুঝি 3 না 4জন মাত্র, আর বাকি সবই হচ্ছে সরকারি কর্মচারী, ইভেন একজন অসি, তারপরে আছে ব্যাংকার্স, লার্জ নাম্বার অফ ব্যাংকার। আমি তখন হটকা লাগলো যে ব্যবসায়ীরা কেন ওখানে বাড়ি করে নাই। পরে বুঝলাম যে ব্যবসায়ীরা টাকাটা দেশে খরচ করে, সে ওখানে টাকা নষ্ট করতে চায় না। আর পলিটিশিয়ানরা অধিকাংশ দেশে বাড়ি ঘর বানায়, আর পলিটিশিয়ান যদি কেউ কোনো টাকা বানায়, সেটা আবার তার কর্মীদের মধ্যে ডিস্ট্রিবিউট করে। কিন্তু সরকারি কর্মচারী বানিয়ে সে বিদেশেই বাড়িঘর তৈরি করে, এবং এমন বুদ্ধি করে করে আপনি টেরি পাবেন না, টেরি পাবেন না। সো এই রিপোর্ট যখন আমি করলাম, তখন আমি কানাডিয়ান সরকারকে বললাম যে এইরকম তুমি আমার, তখন কানাডিয়ান আমাদের প্রাইভেসি ল, আমরা এইটা তোমাকে জানাতে পারবো না, দিস ইজ আওয়ার প্রাইভেসি ল, আটকে গেলাম। বুঝতে পেরেছি। তো সরকারের ব্যাপার, সরকার তরফ থেকে তো একটা ব্যবস্থা নেওয়া দরকার ছিল। আমরা এই জন্য, যেমন যখন শুনলাম যে সুইজারল্যান্ড এইরকম টাকা জমাইছে, আমরা সুইস কমপ্লেন্টে, তারা একই, যে আমাদের প্রাইভেসি লতে আমরা আমরা সব জায়গায় চিঠি দিয়েছি যে এরকম আমাদের মানি লন্ডন করে কে রেখেছে, কিন্তু কেউ, বিদেশি সরকার, আমি এই জন্যে যখন ওই ইকোনমিক জোন করতে চাললো ইউএসএ আইআইই, তখন আমি খুব প্রশংসা করলাম। আমি বললাম যে আমেরিকা যদি মানি লন্ডারিং এ আমাদের নেতৃত্ব দেয়, তাহলে কিন্তু আমরা এখানে সাকসেসফুল, আমরা দেশ হিসাবে সাকসেসফুল হব না, কারণ ওই বিদেশি সরকার। আপনাকে ইউএর কথা বলি, ইউই বলে যে উই ডোন্ট বদার, কে কোথা থেকে টাকা আনছে, উই ডোন্ট নো, উই ডোন্ট ওয়ান্ট টু কনসিডার ইট। আমার এখানে ইনভেস্ট করছে, আই এম ভেরি হ্যাপি, ড্যাম হ্যাপি। হ্যাঁ, আমার মালয়েশিয়া একই অবস্থা, কে কোথা থেকে টাকা আনছে, আমরা উই ডোন্ট ওয়ান্ট টু লুক ইনটু ইট। তোমাদের কোনো স্পেসিফিক কেস থাকলে আমাকে বললো, আর আদারওয়াইজ উই ডোন্ট ওয়ান্ট টু ডিগ ইনটু ইট। আনছে ভালো তো, আমার দেশের জন্য আনছে। সুতরাং এইটা ইজ নট এন ইজি সলিউশন, বলা যত ভালো সহজ, সলভ করা অত সহজ না। মোহন ভাই, আমাকে আজকে শেষ করতে হবে, তবু কিন্তু দুটি প্রশ্ন জানার লোভ আমি সামলাতেই পারছি না, আমি শেষ করব, কিন্তু তার আগে এই দুটি প্রশ্ন উত্তর জানাবেন। পরে নিশ্চয়ই আরো একদিন আপনি আরো বারবার আমার সাথে আসবেন আশা করি। কিন্তু যেই দুটি প্রশ্ন আমার খুব জানতে ইচ্ছে করছে শুরু থেকেই, সেটি হচ্ছে যে এই মানে দেশ থেকে আপনি কিভাবে বের হলেন, এবং দেশে যে 8 মাস থাকলেন, আপনি বলছেন আপনি 6টা সিম বদল করেছেন, কেমন ছিল আপনার সেই 8 মাসের এইটা জীবন? একটা আপনার সিনেমা হইতে পারে, সুন্দর মুভি হবে। হ্যাঁ, এইটা আমার গিন্নি, আমি আই ওয়াজ দ্য লাস্ট ম্যান টু লিভ দি কান্ট্রি। আমি কোনো অন্যায় করিনি, কাউরে কোনোদিন জেলে পাঠাইনি, কোনো চুটজামারি করিনি। সো আই ওয়াজ কনফিডেন্ট, আমি কেন পালাবো। তা আমি, কিন্তু যখন কর্নেল আমাকে ফোন করে বললেন, স্যার উই উইল প্রোটেক্ট ইউ, তখন আমার সবাই বলল যে স্যার আপনার নাম্বার পেয়ে গেছে, এখন এখান থেকে পালানো। হ্যাঁ, যাই হোক, তারপরে বিভিন্ন জায়গাতে কোনো আত্মীয় স্বজনের বাড়ি দিয়ে যাইনি, কারণ আমার সব আত্মীয় স্বজন পাবলিকলি নোন, সবাই সবার তাদের চিনে। তো আমি অন্যান্য লোকের ওই যে এনবিআর এনবিআর নাকি বলে জানি, ভাড়া পাওয়া যায়, তো ওই সব বাড়িতে ছিলাম। এবং সুখের বিষয়, ও বিএনবি, ওই যে মানুষের গড় রাখে, ভাড়া দেয় আর কি, 1 সপ্তাহের জন্য, 2 সপ্তাহ, 1 মাসের জন্য, কি বলে যেগুলো রে। হ্যাঁ, এইটা আমার খুব কাজে দিয়েছে। আর এইটার একজনের মালিকের সাথে দেখা হয়েছিল, সেই
মালিককে আমি জিজ্ঞেস করলাম যে আপনার তো সুন্দর। উনি বললেন যে শুনেন, উনাকে আমি আগে চিনতাম, এই জন্য উনি আমার সাথে দেখা করতে আসছে। উনি এসে বললেন যে আমরা তো গার্মেন্টের ব্যবসায়ী, আমরা ওই হোটেল টোটেলে আমাদের বায়ারকে রাখি না, আমরা বাসায় রাখি, কারণ অনেকে ফ্যামিলি মিলে নিয়ে আসে। আমরা এই জন্যই বাসা সুন্দর করে রাখি, আর ওর বাসায় থাকে, হোটেলে থাকে না। আর এখন যেহেতু দেশে কোনো বায়ার আসতেছে না, এখন কেউ আসলে সিঙ্গাপুর কিংবা ব্যাংকক পর্যন্ত আসে, ঢাকায় ভয় পায় আসে না, সেই জন্য সব খালি। তার জন্য আপনি ভাড়া পাচ্ছেন। তো আমি পালিয়েছিলাম, আর যাতে বাইরে কেউ না চিনতে পারে মবের জ্বালায়, সেই জন্য চেহারা টেহারা সব পরিবর্তন করি। চুলও খুলে ফেলেছেন। ও ইয়েস, সব। তাও আপনাকে বলি যে এই যখন নাপিতের কাছে গেলাম, সুতরাং এক বাসায় গেলাম সার্টেন টাইমে, ওই বাসায় এক নাপিত আসলো। হ্যাঁ, এটা আমার বাসা না, আরেকজনের বাড়িতে, যাতে ওই নাপিত কাউরে বলতে পারে না কোথায় আমার সাথে দেখা হয়েছে। মানে ইটস এ লং স্টোরি, এটা বলে লাভ নেই, বহুত কষ্ট করে বের হয়। আমার বউয়ের এই কি বলে প্রেসারে আর ওনার বুদ্ধিতে বের হয়। আমি যে বের হয়েছে কিছুই জানি না, কারণ আমি ফোনে তো কথা বলতে পারি না। হ্যাঁ, সো শি মেড দিস অ্যারেঞ্জমেন্ট থ্রু। তখন দেশে অনেক ফড়িয়া আছে আপনাকে বিদেশ পাঠানোর জন্য, কিন্তু ওগুলো সবগুলাই মানি মেকিং। আমার তো টাকা নাই, সুতরাং আমি আরেক সমস্যা। যাই হোক, আমি জীবিত আছি, আর মানুষের দোয়া, বহু লোক আমার জন্য দোয়া করেছে, ওমরা হজ করেছে। ক্যান ইউ বিলিভ ইট? আমি তাদের চিনি টিনি না, বাট দে ডিড ইট। তো এই বেঁচে আসছি, ও, আর বাই এখানে মানে আমার মেয়ে এয়ারে ছেলে আসছেন মেয়ের উপরে নাকি? আছি। হ্যাঁ, মানে সরাসরি শাহজালাল থেকে এসেছেন নাকি অন্য কোনো বিমানবন্দর থেকে? না না, বিমান বন্দর টন্দর তো আপনি যাইতেই পারবেন না, দ্বারের কাছে যাইতে পারবেন না। হ্যাঁ, এটা পালায় আসছি, কিভাবে সেটি বিভিন্ন ভাবে পালায় আসছি, একটু বলেন না শুনি। বিভিন্ন ভাবে পালায় আসছি, বলা যাবে কোনো এক সময়। হুম, এখনো বলতে যাচ্ছেন না? হ্যাঁ, এখনো সিক্রেট। বলতে চাচ্ছি না, কারণ এই সরকারি লোকরাই আমাকে সাহায্য করেছে। এনিওয়ে, আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। সবাই যারাই দেশ থেকে বের হতে পেরেছে সবাইকেই বোধহয় সরকারি লোকেরাই সাহায্য করেছে। অ্যারেঞ্জমেন্টটা কি আর কি? আই ক্যানট টেল ইট। আমার এগুলো অ্যারেঞ্জমেন্ট আমার গিন্নি করেছেন এই আমেরিকার থেকে বসে বসে। আচ্ছা, বুঝতে পেরেছি। যাক, আপনি যে নিরাপদে আসতে পেরেছেন এটি একটা অনেক বড় ব্যাপার। নিশ্চয়ই অন্য আরেকদিন আপনার সঙ্গে অনেক কথা হবে। আপনি আপনি ভালো থাকুন, ডক্টর মোমেন। ওকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং ধৈর্য সহকারে আপনি আমার কথা শুনছেন, সেই জন্য। আর আমরা সাদাসিধা মানুষ, দেশটাকে বাঁচাতে হবে। আর আমরা দেশটাকে জঙ্গি দেশ বানাতে চাই না। এই ব্যাপারে সবার উদ্যোগ নেওয়া দরকার। কি আপনি কোন দল করেন না করেন, ইট ইজ সেকেন্ডারি। এক নম্বর হচ্ছে দেশ। দেশটা টিকে থাকলে আপনি আছি, আমি আছি, সবাই আছি। আর দেশ যদি উন্নতি করে তা আমরা সবাই ভালো থাকবো। এবং এইটার জন্য আপনাদের, কারণ আমি যে নিশানা দেখতেছি সেইটা খুব ভয়ের কারণ, সেইটাকে আমাদের উদ্ধার দরকার, এবং উদ্ধার জন্য সবাইকে কাজ